গত 12 আগস্ট বুধবার সন্ধ্যা 6টায় হবিগঞ্জ শিল্প পার্কের গ্যাস একেবারে শূন্য হয়ে যায়। শিফট চলতেছিল, কাজ চলতেছিল, বয়লার চলতেছিল, তারপর কিছু নাই। পরদিন সকালে জেলার 171টা কারখানার গেট আর খোলে নাই, বন্ধ হয়ে গেছে। 1.5 থেকে 2 লাখ মানুষ কাজ ছাড়া, শ্রমিক, অপারেটর, হেল্পার, সুপারভাইজার, লাইনম্যান, যাদের বেতনটা দিন ধরে চলে ডেইলি কাজে, ডেইলি কাজ ডেইলি বেতন, তারা সকালে উঠে দেখে কাজ নাই, কারণ গ্যাস নাই। শুধু হবিগঞ্জ না, নরসিংদী আর মাধবদীতে টেক্সটাইল আর ডাইং আর প্রিন্টিং আর কারখানার 80% কারখানার কাজ বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা কইতেছেন প্রত্যেক দিন 400 থেকে 500 কোটি টাকার ক্ষতি হইতেছে। বিএসআরএম দেশের সবচেয়ে পুরানো ইস্পাত প্রতিষ্ঠান, তাদের 10টা প্রধান কারখানার সবগুলা বন্ধ করে দিচ্ছে। তার মানে শুধু রপ্তানি না, দেশের ভিতরে নির্মাণ কাজও থামতেছে। গাজীপুরে 3,500 কারখানার মধ্যে প্রায় 550 উৎপাদন থেমে গেছে, আর যেগুলো কোনো মতে চলতেছে সেগুলোর উৎপাদন অর্ধেকের চাইতেও কমে নামে গেছে। নারায়ণগঞ্জে 450 ডাইং কারখানা বিপাকে আছে। সাভার আশুলিয়া গ্যাসের চাপ এত কম যে বয়লার, ডাইং, ওয়াশিং আর ফিনিশিং বিভাগ চালানোই যাইতেছে না। আর চলতি মাসে ওই অঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। আর শহরের রান্নাঘরে চুলার কথা কি বলবো, আপনারা তো জানেন এটা জ্বলে না। সিএনজি স্টেশনের সামনে গাড়ির লাইন রাস্তা পর্যন্ত নামছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কিন্তু ক্ষতিটা কারখানার গেটে থামে নাই। 22 আগস্ট শনিবার বিকালে নারায়ণগঞ্জের বিকেএম এর কার্যালয়ে ব্যবসায়ীরা বসছিলেন। বৈঠক শেষে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বললেন, সারা বাংলাদেশে 300-র বেশি গার্মেন্ট প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে 40 থেকে 50%। আর রপ্তানি আদেশ চলে যাইতেছে কোন দেশে? আমাদের বন্ধু দেশে। কারখানা বন্ধ হইলে আবার চালু করা যায়, কিন্তু ক্রেতা একবার চলে গেলে সে ফিরে আসে না। ওনারাই বলতেছেন ইউরোপের একজন বড় ক্রেতা অর্ডার বাতিল করে পাশের দেশে নিয়ে যেতে চাইতেছে। কিছু রপ্তানি আদেশ ইতিমধ্যে চলে গেছে, সামনের দিনে ওয়ার্ক অর্ডার ধরে রেখে যাবে কিনা সেটা নিয়েও তারা শঙ্কিত। ওনার ভাষায় দেয়ালে নাকি পিঠ থেকে গেছে। আর তিনি কয়েকটা কথা বলছেন। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 10 আগস্টের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। 2 দিন কিছু গ্যাস পাওয়াও গেছে, তারপর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আর এই সংকট থেকে বাইরে হওয়ার পথ নিয়ে তারা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাই পাইতেছেন না। বাণিজ্য মন্ত্রী কইছে 2 বছর লাগবে বিদ্যুৎ সমস্যার সমাধান হইতে। রিজভী ভাই কইছে এটা ইরান যুদ্ধের কারণে হয়েছে, আর কষা জায়েদ কইছে এটা হাসিনার কারণে হয়েছে। গ্যাস এবং জ্বালানি যে সংকট, সেটার জন্য রাষ্ট্র সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। কেউ বলতেই পারেন এটা কমন প্রবণতা, কোন একটা সরকার তার আগের সরকারকে সবসময় ব্লেম করে বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, এই প্রবণতা আছে, আমি বলি না যে এই প্রবণতা কখনোই ছিল। আর জ্বালানি মন্ত্রী কইছে কিচ্ছু করার নাই, বসে থেকে দেখতে হবে, এভাবে মাইনে নিতে হবে। কারণ আইসেনি আমি না, আমার এত এনার্জি নাই, আমার ঘোড়ায় আসবে। শুনেছেন ঘোড়ার রাশি। তো ব্যবসায়ীরা সরকারের সাথে বৈঠকে বসছিলেন। কি দাবি করছে জানেন? অবিশ্বাস্য দাবি। জুন আর জুলাই মাসের গ্যাস এবং বিদ্যুৎ বিল আগামী 12 মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছেন। আর বলছেন ওই সময় যদি বিল দিতে না পারি তাহলে সংযোগটা কাইটেন না। এই সংকটের মধ্যে কারখানা কিভাবে চলবে সরকারকে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে সরকারকে ব্রিফিং করতে হবে, এটা দাবি। গণপরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ করতে হবে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আর সরকার এবং বাংলাদেশ ব্যাংকে ব্যবসায়ীরা অনুরোধ করছে যে এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় থেকে বিরত যেন থাকে। দাবিটা খেয়াল করছেন, শেষের দাবিটা ঋণের কিস্তি। মানে গ্যাস সংকট শুধু আর জ্বালানি খাতের সমস্যা নাই, এটা এখন ব্যাংকে ঢুকতেছে। কারখানা বন্ধ তাই আয় নাই তাই কিস্তি নাই তাই খেলাপি ঋণ বাড়বে। দেখেছেন কই যাচ্ছে? আর সবচেয়ে করুণ দাবিটা কি জানেন? প্রত্যেক সপ্তাহে একবার আমাদের ব্রিফিং করেন। দেশের রপ্তানি আর সবচেয়ে বড় খাতের নেতারা সরকারের কাছে টাকা চান নাই, ভর্তুকি চান নাই, তারা চাইছেন সপ্তাহে একবার যেন তাদেরকে বলা হয় আসলে হইতেছেটা কি। এটাও বলতে পারে নাই। শুধু কি বড় ব্যবসায়ী, মাছের খামারে বিদ্যুৎ না থাকায় 15 কোটির মাছ মারা গেছে, এরকম যে কত ব্যবসায়ী পথে বসে গেছে আল্লাহ মালুম। কিন্তু আসলে কি ঘটছিল এইটা কি আমরা জানি? আসেন আমরা পুরো ঘটনা না জানলে বাকিটা বোঝা যাবে না। আসেন আল্লাহর নামে শুরু করি। এইটা নিয়ে আমার পুরো 2টা ছুটির দিন স্টাডি করা লাগিছে। সরকারে আছে বিএনপি, আর আমার নিজের ছুটি বিশ্রাম সব জলাঞ্জলি দিয়া খোঁজা লাগে আসলে কি হয়েছে। ইয়া খোদা, দরবেশ বানায় দাও। মন্ত্রিত্ব করবে, উপদেষ্টাকারী করবে, কিছু ভালছু না, আমার খোঁজা লাগবে সমস্যাটা কি হয়েছে। কক্সবাজারে মহেশখালীর কাছে সমুদ্রের 2টা জাহাজ ভাসতেছে। এগুলোর নাম FSRU, ভাসমান স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। বিদেশ থেকে জাহাজ কইরা আসা তরল হিমায়িত গ্যাস মানে LNG এই জাহাজে ঢালা হয়, আর ওইখানে গরম কইরা আবার ওইটা গ্যাসে রূপান্তর করা হয়, তারপর সেটা পাইপে কইরা দেশের ভিতরে পাঠানো হয়। 2টার একটা চালায় দেশি কোম্পানি সামিট, আর একটা চালায় মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জি। এটা কেমন মার্কিন কোম্পানি আমরা পরে দেখব। এরা গ্রিডে দিত দেশের গ্যাস সরবরাহের 37%। 1/3 বেশি গ্যাস আসে সমুদ্র ভাসতে থাকে ওই 2টা জাহাজ থেকে। 21 জুলাই
এক্সেলারেটরে জাহাজে আগুন লাগছে। ওই দিন পেট্রো বাংলাদেশে বিজ্ঞপ্তি দিচ্ছিল, তাতে আগুন লাগার শব্দটাই নাই। বলা হয় কারিগরি ত্রুটি, আর জানানো হয় প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস এটা সরবরাহ কমছে। আগুনের কথা দেশের মানুষ জানে আরো পরে। কেন? বয়লারে আগুন লাগলে সেটা কারিগরি ত্রুটি বলে চালাই দেওয়ার দরকারটা কি? এটা মনে রাখেন প্রশ্নটা। 2 দিন পরে 23শে জুলাই এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস দাও কমে যায় 566 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সরবরাহ 2700 থেকে 2800, সেখানে সরবরাহ নেমে দাঁড়ায় 2265 মিলিয়ন ঘনফুটে। 25শে জুলাই পেট্রো বাংলা বিবৃতি দেয়। সেই বিবৃতিতে বলা হয় যে আগুন আর কারিগরি ত্রুটির কারণ জানা যায় নাই। দেশি প্রকৌশলীরা জাহাজটা পরীক্ষা করছেন, কিন্তু ত্রুটির কারণ শনাক্ত করতে পারেন নাই, সমাধানও করতে পারেন নাই। এক্সেলারেটকে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনতে হইতেছে। আর তিনি এটাও কইছেন যে ওই এফএসআরইউতে এর আগে কখনো এই ধরনের ত্রুটি দেখা যায় নাই, কখনোই হয় নাই, এবার হইল। আর কারণ কেউ বের করতে পারতেছে না। তাহলে কি নাশকতা হয়েছে? প্রথম দিন কেন ঘটনাকে আগুন বলাই হয় নাই? আগুনের কারণ নিয়ে কোনো তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত জনসমক্ষে আসে নাই। যে যন্ত্রে কোনোদিন এমন একটা ত্রুটি হয় নাই, দেশের সবচেয়ে সংকটজনক মুহূর্তে সেই যন্ত্রের ত্রুটি হইল, আর দেশের প্রকৌশলীরা কারণটাই ধরতে পারলেন না। সন্দেহ করার জন্য এইটুকুই যথেষ্ট। আগুন কেন লাগছিল সেই প্রশ্নের উত্তর দেশের মানুষকে দেওয়া হয় না, দিতে হবে এটা। আর যে রাষ্ট্র 1 মাসে ওই উত্তরটা দিতে পারে না, তার ঘরে সন্দেহের তো ভার চাপবেই। এই ভারটা জনগণ চাপায় নাই, রাষ্ট্র নিজেই ডেকে আনছে। এরপর শুরু হয় মেরামত, আর মেরামতের গল্পটাও খুব অদ্ভুত। কেমন? আসেন দেখি। 2 সপ্তাহ পার হয়, 4 আগস্ট আসে, মেরামত আর শেষ হয় না। চালু সম্ভাব্য তারিখ কয়েক দফা পিছাইতে থাকে। দৈনিক ঘাটতি 450 মিলিয়ন ঘনফুটের উপরে ঝুলে থাকে। মনে আছে জ্বালানি মন্ত্রণালয় ব্যবসায়ীদের কি বলছিল? 10 আগস্টের পর সব স্বাভাবিক হয়ে যাবে। 14 আগস্ট বিকাল 4টায় আবার কারিগরি ত্রুটিতে সরবরাহ বন্ধ হয়ে যায়। যাপ বাবা, রাত 9:30 পর্যন্ত স্বাভাবিক হয় না। তারপর 15 আগস্ট মেরামত শেষ হয়। এখানে এই গল্পটা শেষ হওয়ার কথা ছিল। যন্ত্র নষ্ট হয়েছিল, যন্ত্র সারানো হয়েছে, এখন গ্যাস আসবে, চুলা জ্বলবে, কারখানা চলবে, হবিগঞ্জের মানুষগুলো কাজে ফিরবে, হয় নাই। 17 আগস্ট একটা এলএনজি কার্গো আসার কথা ছিল, আসে নাই। ফলে টার্মিনাল থেকে 3 দিন ধরে সরবরাহ কমাইতে 19 আগস্ট বিকালে পুরাপুরি বন্ধ করে দিতে হয়। কেন? এইবার যান্ত্রিক ত্রুটি না, এইবার আগুন না, এইবার জাহাজের ভিতরে চলার মতো গ্যাসই ছিল না, মজুদ শূন্য। 22 আগস্ট দুপুর 2টায় একটা কার্গো ভিড়ে রিগ্যাসিফিকেশন শুরু হয় প্রাথমিকভাবে মাত্র 100 মিলিয়ন ঘনফুট। ওই দিন 2 টার্মিনাল মিলিয়ে মোট এলএনজি 670 মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাস পায় 2300 মিলিয়ন ঘনফুট, চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। আগুন লাগছে 21শে জুলাই, মেরামত শেষ 15 আগস্ট, কিন্তু দেশ অচল থাকছে 19 থেকে 22 আগস্ট। মেরামত শেষ হওয়ার 4 দিন পরেও সেই অচলতার সাথে আগুনের কোনো সম্পর্ক নাই। 2টা আলাদা ব্যর্থতা। একটা কারিগরি ত্রুটি, যার কারণ কেউ জানে না, কারিগরি না, এটা নাশকতা। আর একটা প্রশাসনিক, যার কারণ সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। তাহলে কার্গোটা আসলো না কেন? বাংলাদেশে সাধারণত মাসে 10টা এলএনজি কার্গো আনে। টার্মিনালের সমস্যার কারণে অগাস্টে ঠিক করা হয়েছিল 9টা আনবে, এবং এটার জন্য 3টা দরপত্র ছাড়া হয়েছিল। একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে, একটা স্বল্পমেয়াদী চুক্তিতে, আর 4টা সরাসরি ক্রয় পদ্ধতিতে। ইংরেজিতে বলে ডাইরেক্ট পারচেজ মেথড, ডিপিএম, ডাইরেক্ট পারচেজ মেথড। বাংলায় সোজা কথা টেন্ডার ছাড়া। ওই 4টার একটাও আসে নাই। কারণ কি? কারণ হংকং ভিত্তিক এক সরবরাহকারী এমন জাহাজ প্রস্তাব করছে যেটা জানবে, যেটা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায়, ফলে নেওয়া যায় নাই। আসছে কি সে আলহামরা নামে একটা জাহাজে, সেটার আবার কাহিনী আছে। এটা মস্ত টাইপের জাহাজ, মানে ওইটা তরল গ্যাস রাখা হয় ডেকের উপরে উঁচু হইয়া থাকা কয়েকটা বিশাল গোলক, দেখছেন না এরকম, এই বাক্সের মতো ট্যাঙ্কে না। 2 ধরনের জাহাজে আসে, একটা বাক্সের মতো ট্যাঙ্কে, আর একটা গোল হয়ে থাকে উপরে। এই ধরনের জাহাজ একই ধারণ ক্ষমতায় সাধারণ জাহাজের চেয়ে লম্বা হয়, ভারী হয়, আর মাপজোক আলাদা। ফলে ওই যে জাহাজের গায়ে এসে ভিড়বে, যেখানে গ্যাস নেওয়া হবে, সেটা স্থানান্তর করার আলাদা এটা হিসাবের ব্যাপার। আলহামরা নামের এই ভেসেলটা গভীর সমুদ্র পর্যন্ত আইসাও ডকিং আর পণ্য স্থানান্তরের ঝুঁকির কারণে এটা লাগবে, যে এটা বার্থিং বলে, এই বার্থিং এর অনুমতি পাইতে দেরি করছে। এইটা যে আইসা লাগতে পারবে না ঠিক মতো, এই হিসাবটা কার করার কথা ছিল? যে চুক্তি পড়ছিল তার। সেটা কি কোনো দৈব ঘটনা? কোন জাহাজ নিষেধাজ্ঞার তালিকায় আছে সেটা চুক্তির আগে তো জানার কথা। আর এই মস্ত টাইপের এই উঁচু আলাদ ভেসেল, অন্য ধরনের ভেসেল, এটা বাংলাদেশ টার্মিনালে ভিতরে পারবে কি পারবে না সেটা তো আগেই জানার কথা, তাই না? যাকে বিনা টেন্ডারে গ্যাস আনার দায়িত্ব দেওয়া হইলো, তার নিজের নৌবহর আছে কি নাই, সক্ষমতা আছে কি নাই, সেটা যাচাই করার নামই তো প্রকিউরমেন্ট। জ্বালানি খাতের কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছেন যে সরবরাহকারী যাচাই বাছাই গাফিলতি হয়েছে। তো এদেরকে বিনা টেন্ডারে সরাসরি চুক্তি দেওয়া হয়েছে কেন? টাকাটা তো কারো পকেটে গেছে না ওই চুক্তিটা দেওয়ার জন্য? কার পকেটে গেছে টাকাটা? এটাই আসল দেখা। ডিপিএম এর 4টা কার্গো অনিশ্চিত হওয়া যাওয়ায় সরকার বাধ্য হইয়া জরুরি স্পট টেন্ডারে যায়, মানে খোলা বাজার থেকে তাৎক্ষণিক কেনাকাটা, মানে যার দাম হাঁকবে তাই দিতে হবে, কারণ হাতে সময় নাই। 5টা টেন্ডার ডাকা হয়, মাত্র 2টায় দরপত্র জমা পড়ে, আর বাকি 3টা একটাও প্রস্তাব আসেনি। যে 2টায় আসে তার একটায় দর ওঠে প্রত্যেক ইউনিট প্রায় $22। $22 শুনলে কিছু বোঝা যায় না, তাই ভেঙ্গে বলি।
একটা এলএনজি জাহাজে গ্যাস থাকে 33,60,000 ইউনিট। এতে দেশে চলে 3 দিনের মতো। গত ডিসেম্বরে এই এক জাহাজ গ্যাস কেনা হয়েছিল প্রত্যেক ইউনিট $10.40 কমে। দীর্ঘমেয়াদী চুক্তিতে আরও দাম কম হয়, $9 থেকে $11 হয়। আর এই অগাস্টে সরকার এক জাহাজ গ্যাস কেনার অনুমোদন দিচ্ছে $22.35, দ্বিগুণেরও বেশি। টাকায় কত দাঁড়ায়? সরকারের নিজের কাগজে লেখা আছে ওই এক জাহাজের দাম 949 কোটি টাকা। আর ডিসেম্বরের দামে কিনলে ওই একই জাহাজের দাম হইতো প্রায় 400 কোটি টাকা। মানে এক জাহাজে বাড়তি গেল প্রায় 500 কোটি টাকা। এটা এক বছরের হিসাব না, এটা এক প্রকল্পের হিসাবও না, এটা একটা জাহাজ যে গ্যাসের দেশ চলবে মাত্র 3 দিন। যে প্রতিষ্ঠানগুলো বিনা প্রতিযোগিতায় কাজ পেল তারা ব্যর্থ হইল, তাদের ব্যর্থতার শাস্তি তারা পাইল না। শাস্তি পেল হবিগঞ্জের শ্রমিক, শাস্তি পেল গাজীপুরের কারখানা, শাস্তি পেল ঢাকার রান্নাঘর, আর শাস্তি পেল ইউরোপের যে অর্ডারটা হারাইলো সেই গার্মেন্টস, আর সেই অর্ডারের পেছনে থাকা হাজারটা গার্মেন্টস শ্রমিকের পরিবার। তার মানে এই যে ব্যর্থতাটা, এটা তো কারো না কারোর জন্য লাভজনক হয়েছে যে বেশি দামে দ্বিগুণের বেশি দামে কিনছে, টাকা টাকার কাছে গেছে। এখন যদি কেউ বলে যে জরুরি অবস্থা তৈরি করে উচ্চ মূল্যে স্পট মার্কেটে ঢোকার রাস্তা বানানো হয়েছে, বিনা টেন্ডারে মধ্যস্বত্বভোগীকে কাজ দেওয়া হয়েছে, জরুরি অবস্থার দোহাই দিয়ে তার সক্ষমতায় যাচাই করা হয়নি, তো এটা চুরি তো না, এটা বাটপারি। এর উপরে বাংলাদেশের এলএনজি প্রধান উৎস হচ্ছে কাতার। এইতে সরকার টু সরকার G2G বলে আর কি, এই চুক্তির আওতায় কাতার থেকে কেনা হয় এলপিজি। গত 4 মার্চ কাতার তার ক্রেতাদেরকে জানাই দিয়েছে বাংলাদেশ সহ যে এই বছরে বাংলাদেশকে যে চুক্তি অনুযায়ী 40টা কার্গো দেবে তার মধ্যে মাত্র 20টা দিতে পারবে, অর্ধেক। মানে মার্চ মাসে সরকার জানতো এই বছরে অর্ধেক আমদানি নাই হয়ে গেছে। তাহলে যে ওই যে আগুনটা লাগছে এই ঝুঁকিটা তো ওই আগুনটা তৈরি করে নাই। তার মানে অগাস্টের সংকট আসমান থেকে পড়ে নাই, মার্চ থেকে অগাস্ট 5 মাস সময় ছিল, কিছু করে নাই কেন সরকার? এইবার আমরা আর একটু পিছনে যাই। আমরা যখন কথা বলতেছিলাম অগাস্ট মাসের 4টা কার্গো নিয়ে, কিন্তু এই 4টা কার্গো তো ফুটা কলসিতে পানি ঢালার মতো। কলসিটা ফুটা হইলেও কবে, আর কলসি ফুটা হওয়ার কথা বলতেছি কেন, এটা একটু বোঝা দেখা দরকার। 18 জুলাই 2016 ওই দিন পেট্রোবাংলা মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জির সাথে চুক্তি সই করে। এটা আমার কথা না, এইটা এই সরকারের নিজের ওয়েবসাইটে লেখা আছে। ধরনটা হইতেছে BOOT, বুট না, পায়ের বুট না, মানে বিল্ড ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার, মানে বানাও, নিজের নামে রাখো, চালাও, তারপরে হস্তান্তর করো। মেয়াদ 15 বছর, 2018 থেকে 2032। সাদা বাংলায় বললে ব্যাপারটা এরকম, এক লোক আপনার এলাকায় একটা দোকান বানাইলো নিজের পয়সায়, দোকানের খরচ ধরেন 1 লাখ টাকা, তারপর দোকানটা আপনাকে ভাড়া দিল, কিন্তু দোকান সেই চালায়, সে নিজেই, আপনি শুধু মাল কিনেন আর ভাড়া দেন, আর 15 বছর ভাড়া দেওয়ার পরে দোকানটা আপনার হয়ে যাবে। শুনতে খারাপ লাগতেছে না, তাই না? টার্মিনাল বানাইতে এটার খরচা ধরা হয়েছিল $17.95 লাখ, মানে $18 কোটি মতো। আর এদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হয় দৈনিক $4,54,000, বছরে দাঁড়ায় $16.57 লাখ। একটা টার্মিনাল বানাইতে লাগে $18 কোটি, আর 2টা টার্মিনালের ভাড়া বাবদ বছরে যায় প্রায় $16.57 লাখ। মানে এক বছরে ভাড়ার টাকা দিয়া প্রায় একটা গোটা টার্মিনাল বানায় ফেলা যায়। আর ক্যাপাসিটি চার্জের মানেটা কি? সেটা তো অগাস্ট মাসে দেশের মানুষ হারে হারে টের পাইছে। ক্যাপাসিটি চার্জ মানে গ্যাস আসুক বা না আসুক ভাড়া দিতে হবে, আগুন লাগুক, মেরামত চলুক, মজুদ শূন্য হইয়া যাক, জাহাজ 4 দিন বসে থাকুক, ভাড়া দিতেই হবে। যেদিন ওই হবিগঞ্জের কারখানার গেট খুলে নেয় সেদিনও ভাড়া গেছে, দোকান বন্ধ, ভাড়া চালু। এই চুক্তি শেষ হবে 2032 সালে, ওই দিন টার্মিনালটা বাংলাদেশের হবে। তো ওদের এই জাহাজটা কত পুরানো জানেন? যখন ওটা বানানো হয়েছিল দক্ষিণ কোরিয়ায়, আর কোম্পানিটা ওটা বুঝা পায় 2005 সালে, মহেশখালীতে বসানো হয় 2018 সালে। মানে যেদিন এই দেশের গ্যাস ওই জাহাজের ভেতর দিয়ে ঢোকা শুরু করলো, ওই এক্সেলারেটরের জাহাজের ভেতর দিয়ে, সেই দিন ওইটার বয়স 13 বছর। আমরা নতুন কিছু আনি নাই, আমরা 13 বছরের পুরান একটা জাহাজ ভাড়া করিয়া তার উপরে গোটা দেশের জ্বালানি বসাই দিছি। আজ ওইটার বয়স 21 পার, আর এই ধরনের জাহাজের কার্যকর আয়ু সাধারণত 25 বছর। তার মানে 2032 সালে যখন মালিকানা হাতে আসবে বাংলাদেশে, ততদিনে জাহাজটার বয়স 3 দশকের কাছাকাছি। মানে দোকানের মালিকানা যখন পাবেন ততদিনে দোকানটা ভাঙার বয়স হয়ে যাবে। আপনি কটকটি খাবেন বেচা, ওইটা কতভাবেই না লুটপাট হয়। আপনি 15 বছর ভাড়া দিবেন একটা ভাঙা দোকানের মালিক হওয়ার জন্য। এই এক্সেলারেট এনার্জির এইখানকার হর্তাকর্তা কে জানেন? এই যে পিটার হাস, চিনেন তো, মার্কিন অ্যাম্বাসাডার ছিল। এই এক্সেলারেট এনার্জির যখন পারমিশন যখন হয় তখন তৌফিক আলাই দৌড়ঝাঁপ করছিল, যার নাম নিয়ে এটার অনুমোদনের তদবি করছিল। সে বিভিন্ন জনের কাছে গেছিল, আঙ্কেরে 5,500 বিজ্ঞানী ওই যে কুত্তে নিয়ে বসে থাকে, হ্যাঁ কুত্তাটা গলে সুন্দর আছে। সেই জন্য এক্সেলারেট এনার্জি সাগরের টার্মিনালটা নিজের পয়সায় বসাইছে $18 কোটি, আর জাহাজটা তখনই ছিল 12 বছর পুরনো। কেউ প্রশ্ন করেনি, কেন করেনি বুঝতে পারছেন? 15 বছর এক্সেলারেটর মোট বিনিয়োগ দাঁড়াবে $50 কোটি। আমাদের হাতে চুক্তির কপি নেই, কিন্তু সরকারের কাছে আছে। সজীব ওয়াজেদ জয় আর বাটপাট তস্কর শিরোমণি তৌফিক আলাইর নাম জড়ায় আছে যে কোম্পানির সাথে। সেই কোম্পানি তো ফ্যাসি উত্তর বাংলাদেশে কাজ করতে পারার কথা না। 2016 সালে সই হওয়া সেই চুক্তির উপরে দেশের 1/3 গ্যাস দাঁড়ায় আছে।
যে চুক্তির টাকা দেয় এই দেশের করদাতা, সেই চুক্তির শর্ত আজ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয় নাই। আপনি সরকারের ওয়েবসাইটে যান, ও বলবে জাহাজের এক্সেলেটর জাহাজের দৈর্ঘ্য 277 মিটার, প্রস্থ 44 মিটার, ধারণ ক্ষমতা 1,48,000 ঘনমিটার। জাহাজটা কত চওড়া সেটা রাষ্ট্র আপনাকে জানাইতে রাজি, কিন্তু জাহাজটার জন্য আপনি কত টাকা দিতেছেন সেটা জানাইতে রাজি না। মানে আপনি এমন একটা চুক্তির টাকা শোধ করতেছেন যেটা আপনি পড়তে পারবেন না। সরকারকে চুক্তিটা প্রকাশ করতে হবে। মহেশখালীর 2টা টার্মিনালের চুক্তি, ক্যাপাসিটি চার্জের কাঠামো, ঋণের শর্ত, সুদের হার, আর নভেম্বর 2023-এ সই হওয়া এদের সাথে 15 বছরের ক্রয় চুক্তি যেটা হাসিনা করে গেছে, সব কিছু প্রকাশ করতে হবে। বাণিজ্যিক গোপনীয়তার কথা বললেন না, এটা দুই ব্যবসায়ীর চুক্তি না, এটা রাষ্ট্র আর একটা কোম্পানির চুক্তি যার টাকা দেয় জনগণ। আর মনে রাখেন, বিগত সরকার এই কাজটা করছিল 2010 সালের একটা আইনের বলে, যে আইন বাতিল হয়ে গেছে। তাহলে এখন লুকানোর কি আছে? আর যদি প্রকাশ না করেন তাহলে আমরা ধরে নেব যা রটিছে তার তো কিছুটা বটেই। কাগজটা বের করেন, শুধু কাগজটা, ওর উপরে দায় চাপায় দেওয়ার শিশু সুলভ কাজ বন্ধ করেন। জয়ের ছায়া যেখানে আছে সেটা বাংলাদেশকে বিপদে এইভাবেই ফেলবে। আপনারা বিপদে পড়েছেন এই সজীব ওয়াজেদ জয়ের জন্য। যদি এটা সংশোধন না করেন, দেশের সামনে আরো ভয়াবহ জ্বালানি সংকট আসবে। জ্বালানি সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে। আর ওই যে সরকারের বডিগার্ড, ও 1972-এ কইছিল 5 বছর কিছুই দিবার পারবো না। উনারে 5 বছর টাইম দেয় না কিন্তু বাংলাদেশের মানুষ, তাও শিক্ষা হয় নাই আমাদের বাণিজ্য মন্ত্রী, সে কয় 2 বছর বিদ্যুৎ দিতে পারবো না। সোহার্দির বডিগার্ডের মতো 1972-এর বিপুল জনপ্রিয় নেতাই টিকে নাই। আপনি কোন হরিদাস পাল জনগণকে 2 বছর আটকায় রাখবেন? এই বিদ্যুতের সংকট এই সরকারকে গভীর বিপদে ফেলবে। এখনো সাবধান হন, তাছাড়া আজ না বুঝলে বুঝবেন।